আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার অভিযান শুরু কাল, চলবে 15 দিন, জানালেন গৃহায়ণ মন্ত্রী। এফআর টাওয়ারে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু, ভবন মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি, পুলিশের মামলা। চতুর্থ দফায় 107 উপজেলায় নির্বাচন কাল, 6টিতে ভোট হবে ইভিএমে, 50 উপজেলায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে 1 এপ্রিল থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। আগুনের ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ারের মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি। ভবনটি পরিদর্শনে গিয়ে তদন্ত কমিটির সদস্যরা জানান, দুর্ঘটনার কারণ খুঁজতে ভবনের বিভিন্ন তলার কর্মরতদের সাথে রোববার কথা বলবেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুনে আরও একজন মারা গেছেন। নিহতের নাম আবু হেনা মোস্তফা কামাল। তিনি ওই ভবনের 11 তলার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন 26 জন। আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার এফআর টাওয়ার পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তারা ভবনটির কয়েকটি তলা ঘুরে দেখেন, তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল তা বুঝে উঠতে পারেননি। কারণ খুঁজতে ভবনটিতে কর্মরতদের সাথে কথা বলতে চায় তদন্ত কমিটি। তলব করা হয়েছে ভবনটির মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকেও। ভবনের মালিককে তার কাগজপত্র নিয়ে, ইভেন কি যে ডেভেলপার রূপায়ণ বোধহয় তাকেও আমরা ডেকেছি। সকাল 10টায় এখানে একটা সময় দিচ্ছি। 8, 9, 10 তলায় কাজ করেছেন বা কাজ করতেন, যারা এখানে সার্ভিস করতেন, তাদেরকে আমরা ওপেনলি ডাকছি। তাদের কাছে জানার চেষ্টা করব যে আগুনের সূত্রপাত থেকে এবং তারা কিভাবে সেই পরিস্থিতিতে কি মোকাবেলা করতে হয়েছে তাদেরকে, এই বিষয়গুলো নিয়ে তারপরে আমরা তদন্ত রিপোর্ট সাবমিট করব। তদন্ত কমিটি জানায়, আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির 8 থেকে 10 তলা। বিকল্প সিঁড়িটি ছোট্ট, অকার্যকর অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বেশ কয়েকটি কারণে আগুনে ক্ষয়ক্ষতি বাড়ে বলে মনে করেন তারা। উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে, যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট। ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলা যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে একটু ব্যাহত হয়েছে। এছাড়াও আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে 5 সদস্যের ফায়ার সার্ভিসের আলাদা তদন্ত কমিটিও কাজ করছে সেখানে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা করেছে পুলিশ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দায়ীদের বিরুদ্ধে। পুরানো ঢাকার চকবাজারে 9টি ওয়ান ওয়ে রোডের উদ্বোধন শেষে মাদক বিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিয়ন্ত্রণে পুরান ঢাকার চকবাজারের 9টি রোডকে শনিবার থেকে অনওয়ে করা হলো। এ কর্মসূচির উদ্বোধন করে ডিএমপি কমিশনার বলেন, সড়কে শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। ফুটপাতে কোনো হকার বসবে না, এ ব্যাপারে পুলিশকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি। রাস্তার উপরে কোনো হকার বসবে না, যদি হকার থাকে এই হকারকে উচ্ছেদ করেন। কারণ এমনিতে আমাদের রাস্তা নেই, একটি দুর্ঘটনা হলে আমার ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্সের জায়গা নেই। এরপরে যে রাস্তার উপরে ফুটপাতের উপরে হকার বসে, তাহলে মানুষ বাঁচবে না, মানুষকে বাঁচানো যাবে না বিপদ হলে। পুরান ঢাকার কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটা বাড়ি বাড়ি তল্লাশি করবেন। কোথাও যদি কোনো ফ্লেমেবল দাহ্য পদার্থ থাকে এখনো কারো গোডাউনে, তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তবে আমরা একথাও বলতে চাই, আমরা কোনো ব্যবসায়ীকে হয়রানি করব না। যারা দায়ী, যাদের অবহেলা ছিল, সতর্কতা নেয়নি অথবা অবহেলার কারণে অগ্নি হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের আইন আমলে নিয়ে আসা হবে। জঙ্গি দমনের মতো রাজধানীকে মাদকমুক্ত করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। আমরা যেমনি ভাবে নাগরিকদের সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে এই সন্ত্রাস জঙ্গিবাদকে রুখে দিয়েছি, তেমনি আজকে আপনাদের সামনে জোর গলায় বলতে চাই,
এই মাদকের ব্যবসাকে আমরা নির্মূল করব ইনশাআল্লাহ। চকবাজার মডেল থানার আয়োজনে ট্রাফিক সচেতনতা ও মাদক বিরোধী সমাবেশে স্থানীয় সংসদ সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সুশাসনের অভাব আর জবাবদিহিতা না থাকায় অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করে বলেন, মানবিক এ বিপর্যয়ের দায় সরকারকেই নিতে হবে। সরকারের উন্নয়নের মিথ্যা প্রচারণা চালালেও দুর্নীতি অপশাসনের কারণে সব ক্ষেত্রে অব্যবস্থাপনা দেখা দিয়েছে। রুহুল কবির রিজভীর অভিযোগ, বিরোধী মত দমনে বিপুল অর্থ ব্যয় করে আধুনিক অস্ত্র সরঞ্জাম কেনা হলেও ফায়ার সার্ভিস আধুনিকায়নে উদাসীনতা দেখিয়েছে সরকার। প্রতিদিন প্রায় 50 জনের মতো মানুষের তাজা প্রাণ ঝরে যাচ্ছে নানা দুর্ঘটনায়। আগুনের কাছে, বেপরোয়া গতিতে চলা যানবাহনের কাছে, ফিটনেসবিহীন লঞ্চ ও বাসের কাছে মানুষ জিম্মি হয়ে পড়েছে। একটা জবাবদিহিহীন সরকার থাকার কারণেই থামছে না মৃত্যুর মিছিল। সুশাসন থাকলে এই অব্যবস্থাপনা চলতো না। অথচ প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতামন্ত্রীদের মুখে উন্নয়নের মহাসড়কের বুলি শুনতে শুনতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আসলে দুর্নীতির মহাসড়কেই এই সরকার হাঁটছে বলেই সাধারণ মানুষের এত লাশের স্তূপ। কাল চতুর্থ দফায় 107 উপজেলা পরিষদের নির্বাচন হবে। 6টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এই দফায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 38 জন। এদিকে বিশেষ নজরদারি রেখে 50টি উপজেলায় বর্ডার গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। 3 ধাপে 326 উপজেলার পর রোববার অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন। এ দফায় 107 উপজেলায় ভোটার সংখ্যা 2.5 কোটিরও বেশি। কক্সবাজার, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, মুন্সিগঞ্জ ও ফেনী সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে। বিশেষ নজরদারি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি 48টিতে বর্ডার গার্ড ও একটি উপজেলায় র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে আমরা জেলা পুলিশ সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন নিরপেক্ষ, নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার। এ দফায় 122টি উপজেলার তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এর মধ্যে আদালতের নির্দেশ ও অনিয়মের আশঙ্কায় 6টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া 15টি উপজেলায় সবকটি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। তবে আগের দফাগুলোতে স্থগিত করা কয়েকটি উপজেলার নির্বাচনও হবে 31 মার্চ। চতুর্থ দফায় চেয়ারম্যান পদে 39 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 27 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে 351, ভাইস চেয়ারম্যান পদে 533 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 406 জন প্রার্থী ভোটের লড়াই রয়েছেন। পঞ্চম ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচন হবে ঈদ উল ফিতরের পর। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত না মানলে 1 এপ্রিল থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেই সাথে স্যাটেলাইট টেলিভিশন প্রচারের রাজস্ব ভাগাভাগি করতে কেবল অপারেটরদের কাছে প্রস্তাব চেয়েছেন তিনি। এ নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন কেবল অপারেটররা। সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের সেমিনারে এসব কথা উঠে আসে। আরও জানাচ্ছেন মোর্শেদ আলম। দেশে 44টি বেসরকারি টেলিভিশনের লাইসেন্সের বিপরীতে সম্প্রচারে আছে 30টির মতো। তবে আইন না মেনে বিদেশি চ্যানেলগুলো দেশি বিজ্ঞাপন প্রচার করায় ঝুঁকির মুখে এসব টেলিভিশনের প্রায় 10,000 কর্মী আর 6,000 কোটি টাকার বিনিয়োগ। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে রোববার কেবল অপারেটরদের সবশেষ নোটিশ দেবে তথ্য মন্ত্রণালয়। তথ্যমন্ত্রী বলছেন, শুধু এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশি টেলিভিশনগুলোর আয় বাড়তে পারে 300 থেকে 500 কোটি টাকা। বিদেশি চ্যানেলের বিজ্ঞাপন বাংলাদেশে দেখানো, প্রদর্শন করা দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি দিয়েছি 2 দফা, যে 1 এপ্রিল থেকে আমরা আইন প্রয়োগ করব। দেশে বেসরকারি টেলিভিশনের প্রায় 3 কোটি গ্রাহকের কাছ থেকে কেবল অপারেটরদের আয় 8 থেকে 10,000 কোটি টাকা।
যার কোনো অর্থই পায় না টেলিভিশনগুলো। অন্যদিকে পত্রিকাগুলো সরকারি বিজ্ঞাপন প্রচারের জন্য টাকা পেলেও টেলিভিশনগুলোকে সরকারের তথ্যচিত্র প্রচার করতে হয় বিনামূল্যে। যদি টিভি চ্যানেলই না চলে তাহলে আপনার নেটওয়ার্ক কেমনে চলবে? এটা তো অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমাদের সাংবাদিক প্রতিনিধি, আমাদের ক্যাবলেট অপারেটর প্রতিনিধি এবং অ্যাডকো প্রতিনিধি লিয়াজা কমিটি ফর্ম করতে হবে। এভরি 3 মান্থস আমরা বসবো। প্রত্যেকটা চ্যানেল থেকে যদি 1 টাকা ভিউয়ার্স 1 টাকা করে পান, তো 3 কোটি সাবস্ক্রাইবার থেকে আপনি 3 কোটি টাকা পাবেন। আমি আশা করব আলোচনা করে আপনারা ঠিক করে একটা প্রস্তাব আমাদেরকে দিলে পরে কিভাবে এটিকে এক্সিকিউট করা যায় আমরা ভেবে দেখব। কিছুটা শেয়ারিং হলে পরে তাহলে সবার জন্যই ভালো। গণমাধ্যমকে ব্যবসায় সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করবেন। সরকারের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজুন। বার্তা বা অনুষ্ঠান বিভাগ বন্ধ না করে আরো বিকশিত করুন। সেই সাথে টেলিভিশন সাংবাদিক কর্মচারীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মী আইন পাশ, সম্প্রচার কমিশন গঠন এবং সম্প্রচার কর্মীদের জন্য আলাদা বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হয় সেমিনারে। সম্প্রচার কমিশন হোক, সম্প্রচার কর্মীদের আলাদা বেতন কাঠামো নির্ধারিত হোক। মোর্শেদ আলম, এটিএন বাংলা, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম ও ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় প্রতীকী গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির চেয়ারপারসনের সুস্থতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বন্দর নগরী চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কুর। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তারা। একই দাবিতে গণ অনশন করে ঝিনাইদহ জেলা বিএনপি। শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মশিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। দুপুরে রাজশাহীতে বঙ্গবন্ধু সিলিকন সিটি নির্মাণ প্রকল্পের হাইটেক পার্ক পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশে যে প্রযুক্তি রয়েছে তা ব্যবহার করে 1000 মাইল দূর থেকেও অগ্নিকাণ্ড সম্পর্কিত তথ্য পাওয়া সম্ভব। বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ভবন মালিকদের এসব প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার। যে আমাদের প্রযুক্তি আছে, আমি 1000 মাইল দূর থেকেও অনুভব করতে পারবো যে এখানে আগুন লাগার সম্ভাবনা আছে, অথবা আগুন লাগছে, অথবা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই ধরনের প্রযুক্তি আমাদের এখন ডিজিটাল যুগে আছে। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে উগ্রপন্থীরা সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সহিংস উগ্রবাদ বিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে তিনি একথা জানান। উগ্রবাদকে নিশ্চিহ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভূমিকা রাখছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। পুলিশের এক সমীক্ষা থেকে দেখা গিয়েছে জঙ্গিদের 82% উদ্বুদ্ধ হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। মাননীয় স্পিকার, এরপরও কি আমরা বলতে পারি না যে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে? তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। এ বিষয় নিয়ে এটিএন বাংলার বিএফবিসি স্টুডিওতে আয়োজিত হলো সন্ত্রাস বিরোধী বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল। ব্রেন্টন ট্যাঙ্ক মাননীয় স্পিকার অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশের নাগরিক, এরপরেও উগ্রবাদী হামলা চালিয়েছে কেন মাননীয় স্পিকার? 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছিল, তাদেরকে উস্কে দেওয়ার পিছনে কোন তথ্যপ্রযুক্তি কাজ করেছিল? এ সময় সহিংস উগ্রবাদ দমনে তরুণদের নিয়ে বেশি করে পারস্পরিক ধর্মীয় সংলাপের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যত বেশি করে আন্তঃধর্মীয় ডায়ালগ করব, তত বেশি করে আমাদের এই পৃথিবীতে যে সহিংস উগ্রবাদের যে মনোভাবটা, সেই মনোভাবটা দূর হবে। কারণ আমরা বলতে চাই সকল ধর্মই সত্য ধর্ম, সকল ধর্মই মানবতার ধর্ম। যদি তরুণরা ব্যর্থ হয়, তরুণরা বিফলে যায়, তাহলে কিন্তু রাষ্ট্র ব্যর্থ হবে। সুতরাং আজকে সকল রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, সমাজপতি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, শিক্ষক শিক্ষিকা সকলে মিলে কিন্তু একসাথে আমাদের তরুণদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, তরুণদের ব্যবহার করে বিশ্বব্যাপী যে উগ্র সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ছে সে ব্যাপারে সতর্ক হতে হবে বাংলাদেশকেও। এক্ষেত্রে তরুণদের মূল্যবোধ সৃষ্টির কাজটি শুরু করতে হবে পরিবার সহ সকল অভিভাবকদের। নিউজিল্যান্ডের ঘটনার পরে কারো কারো ওই সুপ্ত উগ্রবাদী চিন্তা সেটির আমরা দেখেছি সক্রিয় হয়েছে। অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতা বা প্রতিশোধ পরায়ণতা থেকে যাতে কোনো পাল্টা ঘটনা ঘটাতে না পারে, সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ সকলেই প্রস্তুত আছি। লালমাটিয়া মহিলা কলেজকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করছি। এবারের প্রতিযোগিতায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসাকে বিতর্কে হারিয়ে বিজয়ী হয় লালমাটিয়া মহিলা কলেজ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্কুল ছাত্রীর আবেদনের সাড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো দিনাজপুরের হয়বতপুরের দুটি ইটভাটা। ওই দুটি ভাটার পরিবেশ দূষণের কারণে ঝুঁকির মধ্যে পড়ে পার্বতীপুরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য। এই সমস্যার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোড়ন তোলে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর আবেদন। এরপরই বন্ধ করে দেওয়া হয় ইটভাটা দুটি। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মালিহা ওয়াদুদ চাঁদনি। দিনাজপুর পার্বতীপুরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিপ্লব নামের এক ব্যক্তি গড়ে তোলেন ইটের ভাটা, যার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন অসুবিধায় পড়তে হতো স্কুল শিক্ষার্থীদের। এসব কষ্টের কথাই তুলে ধরে ফেসবুকের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর চিঠি লিখে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাইশা। মানবিক এই চিঠি দেখার পর মাইশা ও তার বাবার সাথে মোবাইলে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানান ইটভাটা বন্ধ করে দেওয়ার কথা। ধোঁয়ার জন্য আমাদের পরিবেশ দূষিত নানা রোগে আমরা আক্রান্ত হই। কেবল কোমলমতি শিক্ষার্থীরা নয়, ইটভাটার গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে আশেপাশের পুরো পরিবেশ। গাছের সমস্যা হয়, গাছের ফলমূল সমস্যা হয়, স্কুলের শরীরের ক্ষতি হয়। যদিও ভাটার শ্রমিকরা বলছেন অন্য কথা। মিথ্যে কথা বললে সত্য বলে আপনারা যাচাই করে দেখেন। কালকে স্কুল ভাড়া বন্ধ করে দিচ্ছে। ছোট্ট শিশুর আবেদনে ইটভাটা বন্ধ হওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। এত পাশাপাশি কালো ধোঁয়া সকলের ক্ষতি হতে পারে। যেহেতু স্কুলের খুব কাছাকাছি ভাড়াতে একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে, স্কুলের বা এলাকার ক্ষতি হবে। পরিবেশ অধিদপ্তর বলছে ছাড়পত্র ছাড়াই তৈরি হয়েছিল ইটভাটা দুইটি। এ ব্যাপারে এখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। এই বছর আবার আমরা শুনতে পেলাম যে তারা চালু করছে এবং এরকম পার্শ্ববর্তী স্কুলগুলোতে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। রিট আছে আমাদের কাছে, যেটা কাগজ আছে সেই রিটটা আমরা ভ্যাকেট করে এটা উচ্ছেদের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রাজধানীর 27 নম্বরে উইমেন্স ভলান্টিয়ারি অ্যাসোসিয়েশন WVA প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। শারীরিক প্রতিবন্ধী শিশু ও দুস্থ নারীদের কল্যাণে এই মেলার আয়োজন করা হয়েছে। দেশি বিদেশি পোশাক, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য নিয়ে এতে 80টি স্টল রয়েছে বলে জানান উদ্যোক্তারা। তারা বলেন, মেলার মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে তার পুরোটাই খরচ হবে দুস্থ নারী ও প্রতিবন্ধীদের কল্যাণে। মেলা চলবে 1 এপ্রিল পর্যন্ত। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকছে এই মেলা। যারা নিজেদেরকে সমাজের একটা স্তরে যে স্টাবলিশ করতে চায়, তাদের আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি এরকম ছোট ছোট মেলার মাধ্যমে বা একটু বড় মেলার মাধ্যমে। সালোয়ার কামিজ হতে পারে, আবার কিছু আছে খাবার, বইয়ের প্রোডাক্ট আছে, আবার অনেক কাছে অর্নামেন্টস নিয়ে আসে, নিজেরা অর্নামেন্টস বানায়। সব কিছুই পাওয়া যায় এবং সব রিজনেবল প্রাইসের। প্রচুর লোক আসছে এবং আরও আসবে, আরও সাজাচ্ছে। 3 দিন খুব ভালোভাবেই চলবে। এবার আন্তর্জাতিক সংবাদ। তিনবার ব্যর্থতার পর পার্লামেন্টে 4র্থ দফায় ব্রেক্সিট পরিকল্পনা উত্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি জানান, সামনে এগিয়ে যেতে যুক্তরাজ্যকে অবশ্যই বিকল্প পথ খুঁজে পেতে হবে। ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তার নির্ধারণের বিভিন্ন উপায় খুঁজে পেতে মরিয়া থেরেসা মের মন্ত্রিসভা। এজন্য নিজ দলের এমপিদের সমর্থন আদায়ের চেষ্টায় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। তবে খসড়া প্রস্তাবে পরিবর্তন আনতে না পারলে থেরেসা মের পদত্যাগের দাবি বিরোধী লেবার পার্টির প্রধান জেরেমি করবিনের। রাজধানীতে শেষ হলো 4 দিনব্যাপী ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে সেমস গ্লোবাল ও BSAFE ফাউন্ডেশন। বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন দেশের উদ্ভাবিত কৃষিজাত পণ্য ও সেবা, যন্ত্রাংশ, কেমিক্যাল, প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন বিষয় সেখানে প্রদর্শন করা হয়। এ ব্যাপারের এক্সপোতে RAS প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির নানা দিক তুলে ধরে RA টেকনোলজিস। আমরা চেষ্টা করছি উন্নত দেশের যেসব পরীক্ষিত প্রযুক্তিগুলো আছে, যেগুলো দিয়ে সেই দেশের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, সেই প্রযুক্তিগুলো বাংলাদেশে নিয়ে আসার জন্য। সেটারই একটা অংশ হিসেবে আমরা নিয়ে এসেছি রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম বা RAS, যেটি বর্তমানে মাছ চাষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি।
এবার পার্টেক্স খেলার খবর। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারিতে একটি রূপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। থাইল্যান্ডে প্রতিযোগিতার শেষ দিনে পুরুষ রিকার্ভ এককে 6-2 সেট পয়েন্টে কাজাখস্তানের আব্দুল্লিন ইলফাতের কাছে হেরে রূপা জেতেন বাংলাদেশের রুমান আসানা। এদিকে পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ব্রোঞ্জ মেডেল ম্যাচে 5-4 সেট পয়েন্টে কাজাখস্তানকে পরাজিত করে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ দল। কাল দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশ আর্চারি দলের। এএফসি কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নেপালের মানাং মার্সিয়াংদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে কাল সকালে কাঠমান্ডু যাচ্ছে আবাহনী লিমিটেড। বুধবার এই গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে কাঠমান্ডুর আনফা স্পোর্টস কমপ্লেক্সে মানাং মার্সিয়াংদের মুখোমুখি হবে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন আবাহনী। গ্রুপের অন্য দুই দল হলো ভারতের মিনার্ভা পাঞ্জাব এবং চেন্নাই এফসি। এই উপলক্ষে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে আবাহনী কোচ মারিও লেমোস জানান, দলের লক্ষ্য জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা। গোলরক্ষক ও অধিনায়ক শহীদুল আলম সোহেল এবং ম্যানেজার সত্যজিৎ দাস রূপু এ সময় উপস্থিত ছিলেন। শুরু হলো ওয়ালটন মিস্টার ঢাকা উন্মুক্ত শরীর গঠন চ্যাম্পিয়নশিপ। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে দেশের 110টি ক্লাবের 320 জন বডি বিল্ডার এই প্রতিযোগিতার মিস্টার ঢাকা ক্যাটাগরিতে 6টি ওজন শ্রেণীতে এবং ফিজিকে উচ্চতা অনুযায়ী 3টি ক্যাটাগরিতে অংশ নেন। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা আগামীকাল সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। বিভিন্ন জেলা ও ক্লাবের 124 খেলোয়াড়ের অংশগ্রহণে কাল শুরু হয়েছে স্বাধীনতা দিবস নিক্সমো স্কোয়াশ টুর্নামেন্ট। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের 10 ক্যাটাগরিতে খেলা হবে। এই উপলক্ষে বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, খেলাগুলো হবে গুলশান ক্লাব, শাইন স্কুল ও সেনাবাহিনী স্কোয়াশ কোর্টে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হামিদ সোহেল, স্পন্সর প্রতিষ্ঠান নিক্সমো টেকের কমার্শিয়াল ডিরেক্টর নিজামুদ্দিন আহমেদ ও ফেডারেশনের সদস্য হেদায়তুল্লাহ তুর্কি। শেষ করার আগে ইউপে সংবাদ শিরোনাম আরও একবার। এফআর টাওয়ারে অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু। ভবন মালিক ও নির্মাণ প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি, পুলিশের মামলা। চতুর্থ দফায় 107 উপজেলায় নির্বাচন কাল, 6টিতে ভোট হবে ইভিএমে। 50 উপজেলায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন। এবং বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে 1 এপ্রিল থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।